ওকে, তো আমরা যদি এই প্রোগ্রামটা স্টার্ট করতে চাই, সাপোজ এই প্রোগ্রামটা যদি করতে চাই, তাহলে আমাদের প্রথমে লেখা লাগে যে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h conio.h, conio.h না হলেও চলবে। আচ্ছা, তো তারপরে ডিফাইন করা লাগে একটা সংখ্যা। এখন এগুলো আমি সব ডিটেলসে পরে বুঝাবো, জাস্ট আমি এখানে কি কি করেছি, এখানে কি কি জিনিসগুলো ইউজ করেছি সেটা আমি একটু দেখাচ্ছি। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তাই তো? পাই আর স্কোয়ার হচ্ছে পাই, এটা মনে করো আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তো পাই আর স্কোয়ার বলতে আমরা তো প্রোগ্রামে বা কম্পিউটারে যে আমরা যে কম্পাইলার ইউজ করি, সেই কম্পাইলারে পাই জিনিসটা সরাসরি তোলা যায় না, এভাবে তোলা যায় না এই চিহ্নটা, এই সাইনটা। হ্যাঁ, তো পাই যেহেতু তোলা যায় না, সেহেতু আমাদেরকে কি করতে হবে, এই পাইকে পিআই দ্বারা প্রকাশ করতে হবে, বা অন্য কোনো ভাবেও করা যেতে পারে। তো আমরা পাইকে পিআই দ্বারা প্রকাশ করলাম। এখন এটা তো একটা কনস্ট্যান্ট, পাই তো একটা কনস্ট্যান্ট, এখানেও এই কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটা ভেতরে ইউজ হবে। আচ্ছা, তো এই কনস্ট্যান্ট যদি তুমি কোনো প্রোগ্রামের মধ্যে ইউজ করতে চাও, তাহলে আগে তাকে ডিফাইন করে নিতে হবে। হ্যাঁ, আগে তাকে ডিফাইন করে নিতে হবে যে এটা একটা কনস্ট্যান্ট। তাহলে সেটা কিভাবে নেওয়া যায়? হ্যাশট্যাগ দিয়ে ডিফাইন লিখে পাই, তারপর স্পেস দিয়ে 3.1416, মানে তখন এই পাই যে জিনিসটা আছে, পাই যে লেটার, মানে পিআই যতটুকু আছে, এটা একটা কনস্ট্যান্ট হিসেবে এই মানটাকে রিপ্রেজেন্ট করবে। ওকে, 3.1416 কে। আচ্ছা, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো এই যে ক্ষেত্রফল আমি প্রকাশ করব এ দিয়ে, আর এখানে আর লাগবে আমার রেডিয়াস, রেডিয়াসটা বাইরের থেকে আমি ইনপুট নিয়ে নিব। আর পাই তো আগে থেকে আমি কনস্ট্যান্ট হিসেবে ডিফাইন করে রাখলাম। এরপরে মেইন লাগে, মেইন একটা ফাংশন। এই মেইন ফাংশন ইউজার ডিফাইন্ড ফাংশন, এই ফাংশনটা প্রত্যেক প্রোগ্রামের ক্ষেত্রে লাগবেই। এরপরে সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। আমাদের যত কাজ সব এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে করতে হয়। ওকে, আচ্ছা, এখন আমরা যে আরটা বাইরে থেকে মান নিব, আর এর মান রেডিয়াস বাইরে থেকে নিতে চাচ্ছি, তাহলে এই প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম করব যে বিভিন্ন রেডিয়াসের জন্য বৃত্তের ক্ষেত্রফল দেখাবে। তো সেই রেডিয়াসটা আমরা ইন্টিজার নাম্বার নিই বাইরে থেকে, মানে পূর্ণ সংখ্যা নিচ্ছি বাইরে থেকে। আর এরিয়াটা আমরা ফ্লটে নিচ্ছি। এরিয়া, এরিয়া ফ্লটে বলতে, ফ্লট মানে হচ্ছে পয়েন্ট যুক্ত সংখ্যা যার মধ্যে রাখা যায়, সেটা হচ্ছে ফ্লট। ওকে, পয়েন্ট যুক্ত সংখ্যা যার মধ্যে রাখা হয় সেটা হচ্ছে আমাদের ফ্লট, ফ্লট নাম্বার। আচ্ছা, তো ইন্টিজার নাম্বার আর ফ্লট নাম্বার এরিয়া। কেন ফ্লট? কারণ এখানে পয়েন্ট যুক্ত সংখ্যা আসবে ডেফিনেটলি, কারণ পায়ের মান পয়েন্ট যুক্ত। ঠিক আছে, তো এরিয়া একটা ভেরিয়েবল বলা হয় এরিয়াকে। হ্যাঁ, এটা একটা ভেরিয়েবল, এটা ফ্লট টাইপের ভেরিয়েবল। তো যাই হোক, এখানে একটা ফাংশনের মাধ্যমে আমরা বললাম এন্টার দ্য রেডিয়াস। হ্যাঁ, প্রিন্ট এফ এর মাধ্যমে আমরা এন্টার দ্য রেডিয়াস এটা প্রিন্ট করলাম। মানে প্রোগ্রামের শুরুতেই এই লাইনটা প্রিন্ট হবে, এই লাইনটা দেখাবে এন্টার দ্য রেডিয়াস। তখন আমরা দেখে তারপরে একটা রেডিয়াস এন্টার করব, সেই রেডিয়াসটা স্ক্যান করে, হ্যাঁ, স্ক্যান করে আর এর মধ্যে প্রবেশ করাতে ইউজ হয় স্ক্যান এফ নামে এই লাইব্রেরি প্রোগ্রামটা, লাইব্রেরি ফাংশনটা। আর আর এর মাধ্যমে কিভাবে ইনপুট, আর এর মধ্যে কিভাবে ইনপুট করতে হয়, পার্সেন্টেজ ডি, ইন্টিজার নাম্বারের জন্য এটা দেয়া হয় পার্সেন্টেজ ডি, তারপরে অ্যান্ড সাইন দিয়ে আর, মানে এটা আর এর মধ্যে ইনপুট করব। হ্যাঁ, তারপরে এইভাবে সূত্র লিখতে হয়, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার, তারপরে প্রিন্ট করতে হয় এই এরিয়াটা। ঠিক আছে, তো এরিয়াটা কিভাবে প্রিন্ট করতে হয়, প্রিন্ট এফ নামে একটা ফাংশনের মধ্যে দ্য রেজাল্ট ইজ ইকুয়াল পার্সেন্টেজ পয়েন্ট টু এফ, কমা, বাইরে লিখতে হয় এরিয়া। এটা একটা প্রোগ্রাম, যেগুলা, যে প্রোগ্রামটা আমরা এইভাবে করব। ঠিক আছে, পরে এইগুলা আবার ডিটেলসে বুঝবো। এখন এই যে প্রোগ্রামটা আমি তোমাদেরকে দেখাইলাম,
এই প্রোগ্রামের মধ্যে কয়টা টপিক প্রয়োজন হয়েছে, এই প্রোগ্রামের মধ্যে বেশ কয়েকটা টপিক প্রয়োজন হয়েছে। ঠিক আছে, সেই টপিকগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আচ্ছা, কি কি টপিক প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে এই যে এটা কনস্ট্যান্ট কিভাবে ডিফাইন করতে হয়, এই ইন্টিজার আর জিনিসটা কি, ফ্লট এরিয়া এই জিনিসটা কি, প্রিন্ট এফ জিনিসটা কি, স্ক্যান এফ এর পরে ভেতরে কি লেখা হয়, হ্যাঁ এগুলা কি জিনিস, হ্যাঁ এটা তো ফর্মুলা, এটা তো জানোই। এখানে এই যে পয়েন্ট টু এফ কেন লেখা হয়েছে, ঠিক আছে, প্রত্যেক লাইনেই অনেক অনেক জিনিস আছে বোঝার মতো। তো আমাদের এখানে এই যে ইন্টিজার কেন লিখি, এটা হচ্ছে একটা ডেটা টাইপ। ইন্টিজার হচ্ছে একটা ডেটা টাইপ, কোন টাইপের ডেটা আমরা বাইরে থেকে ইনপুট করব সেটার জন্য এটা ইউজ করা হয়। তারপরে মনে করো আর, আর কেন লেখা হয়, আর হচ্ছে একটা ভেরিয়েবল, এই জন্য ভেরিয়েবল বোঝানোর জন্য লেখা হয়। এরিয়া হচ্ছে একটা ভেরিয়েবল। তার মানে আমরা কি কি জিনিস পাচ্ছি, আমরা পাচ্ছি হচ্ছে ডেটা টাইপ, ভেরিয়েবল, ঠিক আছে, অনেক কিছু এখানে পাচ্ছি। তো চলো আস্তে আস্তে আমরা এগুলো দেখি। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, ডেটা টাইপ পাচ্ছি, কনস্ট্যান্ট পাচ্ছি, কনস্ট্যান্ট ধ্রুবক, ভেরিয়েবল পাচ্ছি, ওখানে অপারেটর ছিল, বিভিন্ন কিওয়ার্ড স্টেটমেন্ট, এই সবগুলোই আমরা আস্তে আস্তে পাবো। ওকে, আচ্ছা, তো আমরা একটু মুছে দিয়ে সামনের দিকে যাই। ওকে, তো প্রথমে হচ্ছে ডেটা টাইপ এন্ড ফরম্যাট স্পেসিফায়ার। ডেটা টাইপ কি জিনিস, ফরম্যাট স্পেসিফায়ার কি জিনিস। তো খেয়াল করো, ডেটা টাইপ, ডেটা টাইপ হচ্ছে আমরা ডেটা কি, ডেটা কি জিনিস, ডেটা হচ্ছে বিভিন্ন চিহ্ন, বর্ণ, অক্ষর, ঠিক আছে, ইমেজ ডেটা, ভিডিও ডেটা, অডিও ডেটা, সবই ডেটা, ঠিক আছে, কম্পিউটারে যা ইউজ হয় সবই ডেটা। কিন্তু কিছু কিছু মৌলিক ডেটা আছে, একদম মৌলিক ডেটা, যেমন বিভিন্ন বর্ণ, বিভিন্ন সংখ্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে মৌলিক ডেটা। তো এরকম ডেটা টাইপ, মৌলিক ডেটা টাইপ বা বিল্ট ইন ডেটা টাইপ কতগুলো আছে, হ্যাঁ, বিল্ট ইন ডেটা টাইপ, হ্যাঁ বিল্ট ইন মানে একদম মৌলিক, যেগুলা যেগুলা বিল্ড করা আছে কম্পিউটারে, এমন মৌলিক ডেটা টাইপ হচ্ছে চারটা। হ্যাঁ, আমাদের কিন্তু অনেক টাইপের ডেটা আছে, কিন্তু ওইগুলা নিয়ে আমরা এখন কাজ করব না। আমরা শেখার ক্ষেত্রে প্রথমেই চার প্রকার ডেটা টাইপ নিয়ে কাজ করব। চার প্রকার ডেটা টাইপ কি কি, সেটা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ। চার প্রকার ডেটা টাইপ হচ্ছে ইন্টিজার, ফার্স্টে ইন্টিজার টাইপের ডেটা, ওকে, তারপরে ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এই হচ্ছে চার প্রকার ডেটা টাইপ। এখন ইন্টিজার মানে কি, ইন্টিজার মানে এখানে পূর্ণ সংখ্যা থাকবে শুধুমাত্র, এর মধ্যে কোনো ভগ্নাংশ, জিরো টিরো কিছুই থাকবে না। হ্যাঁ, জিরো থাকবে কিন্তু ভগ্নাংশ থাকবে না, সরি জিরো থাকবে, হ্যাঁ জিরো মাইনাস যুক্ত সংখ্যাও থাকতে পারে, কিন্তু কোনো ভগ্নাংশ টগ্নাংশ থাকবে না ইন্টিজারের মধ্যে। ওকে, আচ্ছা, তো এর ফরম্যাট স্পেসিফায়ার মানে এইটা বোঝার জন্য যে এটা একটা ইন্টিজার নাম্বার, এটা বোঝার ক্ষেত্রে, এটা ফরম্যাটটা নির্দিষ্ট করার ক্ষেত্রে পার্সেন্টেজ ডি ইউজ করা হয় ডেসিমাল থেকে, হ্যাঁ ডেসিমালের পার্সেন্টেজ ডি ইউজ করা হয় ইন্টিজারের ক্ষেত্রে। আই ইউজ করা হয় না, কারণ আই অন্য কাজে ইউজ করা হয়, প্রোগ্রামিং এ। ক্যারেক্টার টাইপের ডেটা আছে সেকেন্ডে। ক্যারেক্টার কি, বিভিন্ন অ্যালফাবেটিক যেসব ডেটা, যেমন বিভিন্ন চিহ্ন, বিভিন্ন বর্ণ আর কি, ইংলিশ লেটারের, এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডেটা। এটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ সি, অর্থাৎ কোনো একটা ডেটা যে ক্যারেক্টার টাইপের, সেটা ফরম্যাটটা স্পেসিফাই করবে কি, পার্সেন্টেজ সি দ্বারা আমরা স্পেসিফাই করতে পারবো। আচ্ছা, এরপর ফ্লট। ফ্লটের মধ্যে পয়েন্ট যুক্ত ডেটা সাধারণত থাকে, পয়েন্ট যুক্ত ছোট সংখ্যা, অনেক বড় সংখ্যা না, ছোট সংখ্যাগুলো এই তোমার ফ্লটের মধ্যে থাকে, আর এটা হচ্ছে পার্সেন্টেজ এফ, হ্যাঁ ফ্লট ফর পার্সেন্টেজ এফ, এটা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। আর ডাবল হচ্ছে অনেক বড় বড় ফ্লট টাইপের ডেটা, সেটা হচ্ছে ডাবল, মানে অনেক বড় বড় সংখ্যা, ঠিক আছে,
অনেক বড় বড় পয়েন্ট যুক্ত সংখ্যাই হচ্ছে আমাদের ডাবল টাইপের ডেটা। যেমন 3.8 ইন্টু 10^10 অনেক বড়, এর জায়গা অনেক বেশি লাগে মেমোরিতে, এই জন্য এটা হচ্ছে ডাবল টাইপের ডেটা। আর এটাকে আমরা ফর্মে স্পেসিফাই করি কিভাবে, পার্সেন্টেজ এলএফ লং ফ্লট দিয়ে, এলএফ লং ফ্লট। তাহলে আমরা 4 প্রকার বিল্ট ইন ডেটা টাইপের কথা জানতে পেরেছি, মানে এগুলাই মৌলিক, বাট এগুলোর উপর ডিপেন্ড করে আরো অনেক টাইপের ডেটা আছে, সেগুলো আমাদের এখন পড়ার বিষয় না, আমাদের শুরুতে এগুলো শিখতে হবে। ইন্টিজার ডেটা, ক্যারেক্টার, তারপর ফ্লট এবং ডাবল, এই 4 প্রকার ডেটা। আচ্ছা, এখন আসো এই 4 প্রকার ডেটা টাইপ কিভাবে প্রকাশ করা হয়, টাইপগুলা। আর ফরম্যাট স্পেসিফায়ার তো জানি। আর এদের জন্য, এই সকল ডেটা টাইপের ভেরিয়েবলের জন্য কম্পিউটারে কতটুকু জায়গা তৈরি হয়। খেয়াল করো, আমরা জানি কম্পিউটারের যে প্রসেসর আছে, প্রসেসর যে কাজ করে, প্রসেস করে, যে কোনো প্রসেস করতে গেলেই একটা মেমোরি লাগবেই, যে কোনো টাইপের কিছু প্রসেস করতে গেলে। যেমন তুমি নিজে নিজে কোনো জিনিস সম্পর্কে যদি চিন্তা করতে চাও, হ্যাঁ, তাহলে তোমার মাথায় মেমোরি থাকা লাগবে। হ্যাঁ, তা তো আছেই। মনে করো তুমি একটা অঙ্ক নিয়ে চিন্তা করলে যে 2 আর 3 যোগ করলে 5 হয়, এই যে এতটুকু কাজ করলা, এই কাজটুকু কিন্তু তোমার মাথায় যদি মেমোরি না থাকতো তাহলে তুমি করতে পারতো না। ঠিক আছে, কারণ এই যে 2 আর 5 এই জিনিসগুলোও তো মনে রেখে তারপরে করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, কম্পিউটারের প্রসেসরের মধ্যেও কিন্তু মেমোরি আছে, ওইগুলাকে, ওই মেমোরি গুলাকে রেজিস্টার বলা হয়। ঠিক আছে, বিভিন্ন টাইপের রেজিস্টার আছে, মানে রেজিস্টার নিয়েই আসলে মেমোরি তৈরি হয়। আর এক একটা রেজিস্টার অনেকগুলো ফ্লিপ ফ্লপ নিয়ে তৈরি হয়। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ, প্রত্যেকটা ফ্লিপ ফ্লপে এক একটা করে বিট জমা হয়ে থাকে, মানে ফ্লিপ ফ্লপই হচ্ছে মৌলিক, এক একটা ফ্লিপ ফ্লপে এক একটা বিট জমা হয়ে থাকে। ওকে, তো 8টা ফ্লিপ ফ্লপ নিয়ে সাধারণত এক একটা রেজিস্টার তৈরি হয়। এই জন্যে এই 1 বাইট ইকুয়াল টু 8 বিটস হয়েছে, 8 বিট। বাইটে সবকিছু কেন হিসাব করা হয়, কারণ ওই যে কম্পিউটারের ভেতরে যে মেমোরি মেমোরি আছে, ওই মেমোরি গুলা মধ্যে 8টা করে ফ্লিপ ফ্লপ একসাথে করে এক একটা ইউনিট তৈরি করা হয়েছে, যেগুলার নাম দেওয়া হয়েছে রেজিস্টার। তো 8টা করে ফ্লিপ ফ্লপ একসাথে মিলে একটা রেজিস্টার তৈরি করা হয়েছে, ওই একটা রেজিস্টারে একটা বর্ণকে ধারণ করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো 1 বাইট হচ্ছে একটা বর্ণের জন্য এর জায়গা থাকে কতটুকু, 1 বাইট। কতটুকু জায়গা, 1 বাইট জায়গা। আচ্ছা, তো 1 বাইট মানে কি, কয়টা বিট আছে, 8টা বিট, এখানে 8টা বিট আছে। হ্যাঁ, এখন খেয়াল করো, ক্যারেক্টার টাইপের যে ডেটা, তো ক্যারেক্টার টাইপের ডেটার জন্য 1 বাইট পরিমাণ মেমোরি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটারের এই প্রসেসরের স্ট্যাক মেমোরি নামে খ্যাত। কম্পিউটার প্রসেসরে অনেক টাইপের মেমোরি আছে, অনেক টাইপের মেমোরি অনেক টাইপের কাজ করে, কিন্তু আমি যে বাইরে থেকে কোনো সংখ্যা দিচ্ছি সেটা ধারণ করে সেটা প্রসেস করার জন্য স্ট্যাক মেমোরি থাকে। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা র্যামের মতো। র্যামের মতো কেন, কারণ র্যামে যেমন সবকিছু প্রসেস হচ্ছে, যেমন আমি এইটা রান করে তোমাদেরকে দেখাচ্ছি, এই এতটুকু কাজ রান করে দেখাচ্ছি, যে মানে এটাকে তোমাদের সামনে দেখাচ্ছি, এই এতটুকু কাজ সবই কিন্তু র্যামের মধ্যে হচ্ছে। তুমি ওয়েব ব্রাউজ করতেছো, সেটাও র্যামের সাহায্যেই হচ্ছে। তো র্যামে কি এটা একদম পার্মানেন্ট এইভাবেই থাকবে, থাকবে না। এটা যদি তুমি একদম সেভ করে রাখতে চাও, হার্ড ড্রাইভে সেভ করতে হবে, তাই না? তো র্যামে হচ্ছে টেম্পোরারি, জাস্ট কাজের জন্য ইউজ করা হয়। তো ঠিক একই রকম প্রসেসরে শুধু প্রসেস করার জন্য ইউজ করা হয় স্ট্যাক মেমোরি। তো সেই স্ট্যাক মেমোরিতে 1 বাইট পরিমাণ জায়গা ক্যারেক্টার টাইপের ডেটার জন্য থাকে, মানে ABCD তুমি লিখবা, ওর জন্য মাত্র 1 বাইট জায়গা থাকে। ওকে, তার মানে এটা একটু কম জায়গা। আর ইন্টিজার টাইপের ডেটার জন্য 2 বাইট পরিমাণ ডেটা থাকে, মানে 16 বিটস, অনেক বড়, ওটা থেকে বড়, ডাবল। ঠিক আছে, আর ইন্টিজার ডেটা টাইপকে আমরা প্রকাশ করি আইএনটি দ্বারা, এগুলো হচ্ছে কিওয়ার্ড। ক্যারেক্টার টাইপ ডেটার জন্য CHAR সব স্মল লেটার, ইন্টিজারের জন্য আইএনটি, আর ফ্লট বোঝার জন্য FL, FL, OAT, এটা হচ্ছে
স্মল লেটারেরই হবে সব, আর ডাবল বোঝার জন্য ডিও ইউ বিএলই সব স্মল লেটার। ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে যে 1 বাইট জায়গা এটা হচ্ছে ক্যারেক্টারের জন্য, তার ডাবল হচ্ছে ইন্টিজার টাইপের, তার ডাবল পরিমাণ জায়গা হচ্ছে ফ্লোট টাইপের, কারণ আস্তে আস্তে নাম্বারগুলো বড় হতে থাকছে, বেশি জায়গা লাগবে তাহলে নাম্বারগুলো রাখতে। তার ডাবল পরিমাণ জায়গা হচ্ছে ডাবলের মধ্যে 8 বাইট। হ্যাঁ, এখানে আবার 16 বাইটও ইউজ হয়। ওকে, তো অনেক বড় এই ডাবল সংখ্যাগুলো অনেক বড়, এই জন্য জায়গাগুলো অনেক বড় বড় জায়গা ডাবলের মধ্যে। ঠিক আছে, ওকে, তাহলে এই যে 4 ধরনের ডেটা টাইপ আছে, 4 ধরনের ডেটা টাইপের জন্য 4 প্রকারের মেমোরি অ্যালোকেট করা থাকে। ওকে, তো তুমি যখন লিখবা ক্যারেক্টার টাইপের ডেটা, তখন তুমি একটু কম জায়গা পাবা। ইন্টিজার লিখলে ইন্টিজারের মধ্যে একটু বেশি জায়গা পাবা। হ্যাঁ, ফ্লট লিখলে ফ্লটের মধ্যে আরো বেশি, ডাবল লিখলে ডাবলের মধ্যে আরো বেশি জায়গা। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এই জিনিসগুলা কি। আচ্ছা, তো আমি এইখানে তোমাদের একটা জিনিস বুঝাই, এই জায়গাগুলোকে আমি এক একটা বক্স দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, এক একটা এই জায়গাগুলোকে আমি এক একটা বক্স দিয়ে প্রকাশ করতে পারি। তো এটা হচ্ছে একটা বক্স, এই বক্সের মধ্যে মনে করো কোন একটা কিছু তুমি রাখতে পারলা। ঠিক আছে, এটা আরেকটা বক্স, আরেকটা কিছু রাখতে পারলা, এটা একটা বক্স, আরেকটা কিছু রাখতে পারলা। তো এই বক্সে মনে করো ইন্টিজার নাম্বার থাকে। তো ইন্টিজারের জন্য তো একটু জায়গাটা কম, এর থেকে বেশি হচ্ছে ফ্লটের জন্য। হ্যাঁ, ওকে, তো ইন্টিজারের জন্য মনে করো এতটুকু, আর ফ্লট টাইপের ডেটার জন্য মনে করো অনেক বড় জায়গা। তো জায়গাগুলোকে আমি এক একটা বক্স দিয়ে যদি প্রকাশ করি, তাহলে ইন্টিজারের জন্য যদি এতটুকু জায়গা হয়, ফ্লটের জন্য হবে একটু বেশি জায়গা, যার মধ্যে বেশি কিছু ডেটা রাখা যাবে। আচ্ছা, তো আমরা এইখান থেকে ক্লিয়ার হলাম যে 4 ধরনের ডেটা টাইপ আছে, মৌলিক ডেটা টাইপ আমাদের: ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লট, ডাবল। ওকে, তো 4 ধরনের ডেটা টাইপকে প্রকাশ করা হয় কিভাবে: সিএইচআর, আইএনটি, ফ্লোট, ডাবল। হ্যাঁ, এইভাবে লেখা হয়, আর এদের ফরম্যাট স্পেসিফায়ার এইগুলা। মানে কোনো একটা ইন্টিজার ডাটা বাইরে থেকে নিতে গেলেও এটা লিখতে হবে, আর বাইরে পাঠাতে গেলেও এইটা পাঠাতে হবে ইন্টিজার টাইপের ডেটার ক্ষেত্রে পার্সেন্টেজ ডি। ওকে, আচ্ছা এখন আমরা শুধু কনস্ট্যান্টের মধ্যে একটু যাব। ডাটা টাইপ আমরা বুঝলাম যে কত ধরনের ডেটা টাইপ হতে পারে। আচ্ছা, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট 2 টাইপস এর কনস্ট্যান্ট হতে পারে। একটা হচ্ছে নিউমেরিক কনস্ট্যান্ট, আর একটা হচ্ছে ক্যারেক্টার কনস্ট্যান্ট। তো নিউমেরিক কনস্ট্যান্ট কোনগুলো? নাম্বার টাইপের ধ্রুবক যেগুলা আমরা নিই। যেমন এখানে আমি একটা ধ্রুবক নিয়েছিলাম পায়ের মান, ঠিক আছে, তো ওটাও নিউমেরিক কনস্ট্যান্ট। ওকে, এখন সেটা ইন্টিজার কনস্ট্যান্ট, ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট, নাকি কি টাইপের কনস্ট্যান্ট ছিল? আচ্ছা, ইন্টিজার কনস্ট্যান্ট কি? যার মধ্যে শুধু ইন্টিজার নাম্বারই তুমি রাখবা, সেটা ইন্টিজার টাইপের কনস্ট্যান্ট। ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট কি? ফ্লট দিয়ে যেগুলো ছিল ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট। হ্যাঁ, আর ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট এর মধ্যে থাকতে পারে ফ্লট সংখ্যাও থাকতে পারে, আবার পয়েন্ট ছাড়া সংখ্যাও থাকতে পারে, ফ্লোটিং পয়েন্ট কনস্ট্যান্ট। অক্টাল কনস্ট্যান্ট এই টাইপের কনস্ট্যান্ট নাম্বারের মধ্যে আগে ও দেয়া থাকে, সেই ওটা ক্যাপিটালও হতে পারে, স্মল ও থাকতে পারে, অক্টাল নাম্বার বোঝানোর জন্য। হ্যাঁ, এ হচ্ছে অক্টাল নাম্বার দিয়ে যে কনস্ট্যান্ট গুলো লেখা হয় সেটা হচ্ছে অক্টাল কনস্ট্যান্ট। অক্টাল নাম্বারের কনস্ট্যান্ট লিখতে গেলে আগে ও দিতে হয়। ওকে, সেটা ক্যাপিটাল হোক আর স্মল হোক। হেক্সাডেসিমাল কনস্ট্যান্ট কোথাও কোথাও যদি তোমার প্রয়োজন হয়, তাহলে ও এক্স লিখতে হবে, তারপরে হেক্সাডেসিমাল নাম্বার, ও এক্স লিখে তারপরে হেক্সাডেসিমাল নাম্বার। তো এইভাবে কনস্ট্যান্ট গুলো আমরা পাচ্ছি, 5 প্রকার নিউমেরিক কনস্ট্যান্ট পাচ্ছি। হ্যাঁ, অক্টাল, হেক্সাডেসিমাল, আর এদিকে ইন্টিজার, ফিক্সড পয়েন্ট আর ফ্লোটিং পয়েন্ট। হ্যাঁ, আচ্ছা, এরপরে ক্যারেক্টার কনস্ট্যান্ট। ক্যারেক্টার কনস্ট্যান্ট 3 ধরনের। সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট, তুমি যদি কোনো একটা সিঙ্গেল লেটারকে কনস্ট্যান্ট হিসেবে ইউজ করতে চাও বিভিন্ন জায়গায় ইউজ করার জন্য, সাধারণত সিঙ্গেল ক্যারেক্টারকে আমরা দুই একটা প্রোগ্রাম ছাড়া ইউজ করব না। তো সেই সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে যদি তুমি কোনো কনস্ট্যান্টকে এক্সপ্রেস করতে চাও, তাহলে অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে ওই জিনিসটা লিখতে হবে। যেমন
ক্যাপিটাল এ কে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলে এটা সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, এইটা যদি সিঙ্গেল ক্যারেক্টার কনস্ট্যান্ট হিসেবে লিখতেছো এভাবে। এমনকি নাম্বার, যে কোনো একটা নাম্বারও তো ক্যারেক্টার, সেটাকেও তুমি সিঙ্গেল ক্যারেক্টার হিসেবে ইউজ করতে চাইলা এইভাবে দিতে হবে সিঙ্গেল কোটেশন। আচ্ছা, এরপরে যে কোনো চিহ্নকেও তুমি ক্যারেক্টার হিসাবে ডিফাইন করতে পারো কনস্ট্যান্ট হিসেবে, সেক্ষেত্রে এটা ইউজ করতে পারো। মানে আগে যেমন আমরা পায়ের মধ্যে সংখ্যা রাখছিলাম, তুমি পায়ের মধ্যে ইচ্ছা করলে লেটার রাখতে পারো, আর সিঙ্গেল লেটার রাখতে গেলে এইভাবে রাখতে হয়। আর যদি তুমি একের বেশি লেটার রাখতে চাও তাহলে স্ট্রিং কনস্ট্যান্টে যেতে হবে। যেমন বাংলাদেশ, অনেকগুলো লেটার একসাথে হয়ে একটা কনস্ট্যান্ট যদি তুমি এই যে বাংলাদেশকে প্রকাশ করতে চাও এইভাবে, ঠিক আছে, তাহলে অনেকগুলো লেটার একসাথে যুক্ত হয়ে যদি একটা ক্যারেক্টারের মতো আচরণ করে সেটাকে বলা হয়, সেটাকে বলা হয় একটা স্ট্রিং। অনেকগুলো ক্যারেক্টার একসাথে মিলে তৈরি হয় একটা স্ট্রিং, ঠিক আছে। তাহলে তখন অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, ঠিক আছে, স্ট্রিং কনস্ট্যান্ট এগুলা। একটা সংখ্যাও একটা স্ট্রিং কনস্ট্যান্ট হতে পারে, তো তাকে ডাবল কোটেশনের মধ্যে রাখলেই হয়ে যায়। এরপরে ব্যাকস্ল্যাশ কনস্ট্যান্ট বা এসকেপ সিকোয়েন্স। ব্যাকস্ল্যাশ এসকেপ সিকোয়েন্স কি? যেমন প্রোগ্রামের মধ্যে অনেক সময় তোমার আউটপুটটা প্রিন্ট করার জন্য নতুন লাইন নিয়ে প্রিন্ট করতে হতে পারে। নতুন লাইন কিভাবে? মনে করো তুমি এই যে এই লাইনটা প্রিন্ট করেছো, এরকম কোন একটা লাইন প্রিন্ট করেছো, তারপরে তার পাশেই তো ফিক্সড পয়েন্ট কনস্ট্যান্ট, এরকম কোন লাইন তুমি প্রিন্ট করতে চাও না, তুমি মনে করো নিচে নিচে প্রিন্ট করতে চাও। তো নিচে নিচে প্রিন্ট করতে চাইলে অবশ্যই প্রিন্ট এফ যে ফাংশন আছে তার মধ্যে স্ল্যাশ এন দিতে হবে, তাহলে নিচে নিচে জিনিসগুলো প্রিন্ট হবে। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের কনস্ট্যান্ট ছিল। ওকে, তো কনস্ট্যান্ট গুলো আসলে আমরা বুঝতে পেরেছি, এগুলা আরো আমরা বুঝতে পারবো যখন রিয়েল ইউজ দেখবো, তখন আমরা আরো ভালো করে বুঝতে পারবো। জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি আমি, হ্যাঁ, কনস্ট্যান্ট কিভাবে আমরা, হ্যাঁ। আচ্ছা, ওকে, এরপরে আমরা চলে যাই এখানে। এটা কি জিনিস? এটা হচ্ছে ভ্যারিয়েবল। এখনকার টপিকটার নাম হচ্ছে ভ্যারিয়েবল। হোয়াট ইজ ভ্যারিয়েবল বা চলক কি জিনিস? চলক হচ্ছে কম্পিউটারের মেমোরি, স্ট্যাক মেমোরি, যেটা আমি বললাম তোমাকে একটু আগে। কম্পিউটারের স্ট্যাক মেমোরির মধ্যে একটা মেমোরি লোকেশনের নামকেই চলক বলা হয়। তার মানে কম্পিউটারে অনেক অনেক মেমোরি আছে, হ্যাঁ, তার মধ্যে আমি জাস্ট একটা মেমোরি নিলাম, তার নাম যদি আমি দিই আর, তাহলে এই আরই হচ্ছে একটা ভেরিয়েবল। ঠিক আছে, তাহলে কম্পিউটারের মধ্যে অনেক অনেক মেমোরি আছে, তার মধ্যে মনে করো এই বক্সটুকু এতটুকু একটা নির্দিষ্ট মেমোরি, এই এতটুকুকে আমি আর নাম দিলাম, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল হয়ে গেল। ওকে, তাহলে একটা বক্সের মতো চিন্তা করো, মনে করো তুমি যে কম্পিউটারের মধ্যে, প্রসেসরের মধ্যে এরকম অনেক অনেক মেমোরি আছে, তার মধ্যে আমি লিখলাম ইন্টিজার আর, হ্যাঁ, INTR, তার মানে এটা ইন্টিজার টাইপের মেমোরি হয়ে গেল। মানে জায়গা হচ্ছে 2 বাইট সর্বোচ্চ, তো 2 বাইট পরিমাণ জায়গা মনে করো এতটুকু, হ্যাঁ, এতটুকু জায়গা তুমি নিয়ে ফেললা। আর ইন্টিজার, যেহেতু ইন্টিজারের পরে যেহেতু আর লিখছো INTR, তার মানে তোমার বোঝা যাচ্ছে যে এইটা ইন্টিজার টাইপের মেমোরি একটা, মানে জায়গা মোটামুটি 2 বাইটের মতো। আর এর মধ্যে তুমি যে কোনো সংখ্যা রাখতে পারো, আর এটার নাম দিছো তুমি আর, INTR, মানে একটা বক্সের নাম দিয়ে রাখছো আর। তুমি পরে এই আর এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বাইরে থেকে ইনপুট নিলে ওই সংখ্যাটা চলে আসবে এই বক্সের মধ্যে, অর্থাৎ এই স্টোরেজ, এই মেমোরির মধ্যে এসে জমা হবে। আর এর মধ্যে তুমি যে কোনো সংখ্যা নিলে মেমোরির মধ্যে এসে জমা হবে, ঠিক আছে। তারপরে তুমি যদি ফ্লট টাইপের ডেটা নিতে চাও, তাহলে ফ্লট এরিয়া তুমি যদি লেখো, ওইখানে লেখা ছিল ফ্লট এরিয়া, হ্যাঁ, তো ফ্লট এরিয়া লেখা মানে হচ্ছে ফ্লট টাইপের একটা ভেরিয়েবল নিছো, মানে মোটামুটি বড় জায়গা, ঠিক আছে, ইন্টিজারের থেকে বড় জায়গা, তার মধ্যে তুমি ফ্লট মানে পয়েন্ট যুক্ত সংখ্যাগুলো রাখতে পারবা।
ওকে, হ্যাঁ, সংখ্যাগুলো কি চেঞ্জ হতে পারে নাকি? ডেফিনেটলি, এই জন্যই তো ভেরিয়েবল। হ্যাঁ, সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে, যেমন তুমি আর এর মান 2 রাখলে, এখন পরে 3 রাখতে পারো, 4 রাখতে পারো, ইচ্ছা। তুমি যতবার প্রোগ্রামটা রান করবা ততবার আর এর মান তুমি চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আর এই যে পায়ের মান কিন্তু তুমি কনস্ট্যান্টের মধ্যে লিখেছো। ওইখানে যে ডিফাইন করে রাখছিল যে পাই, তো পাইও কিন্তু একটা চলক হিসেবেই কাজ করতো যদি তুমি ভেতরে লিখতা মেন ফাংশনের মধ্যে, কিন্তু ওটা কি তুমি ধ্রুবক বানাই ফেলছো। অর্থাৎ পরে আর বাইরে থেকে এর মধ্যে কিছু তুমি দিতে পারবে না, যেহেতু তুমি কনস্ট্যান্ট রেখে ফেলছো। অর্থাৎ এটাও একটা মেমোরি, হ্যাঁ ওটাও একটা মেমোরি ছিল, কিন্তু ওটাকে তুমি ফিক্সড করে রাখছো যে এর মধ্যে 3.1416 থাকবে, অন্য কিছু আর থাকবে না, অন্য কিছু আমি নিতেও পারবো না। ওকে, তো এটা তুমি নিজেই ফিক্সড করে রাখছো, বাট এটাও কিন্তু একটা মেমোরি ওগুলার মতোই। এখন তুমি যদি এই এরিয়া নামে মেমোরির মধ্যে, হ্যাঁ এরিয়া ইকুয়াল টু পাই ইন্টু আর এইভাবে লেখো, তাহলে কি হবে জানো? এই বক্স অর্থাৎ এই মেমোরি একটু বড়, এই মেমোরি কি করবে, ওই আর কে কল করবে ওখান থেকে, কি করবে, আর কে ওখান থেকে কল করবে। তো ওই আর তার ভ্যালুটা পাঠাই দিবে এই যে এইখানে, একবার পাঠাইলো, আবার কল করছে, তার মানে আরেকবার পাঠাইলো, তার মানে ওইখান থেকে ভ্যালু দুইবার এখানে আসলো, আর এই পায়ের ভ্যালুটা ওখানে গেল, তাহলে কয়টা ভ্যালু যাচ্ছে? তিনটা ভ্যালু গিয়ে এখানে একটু কাজ হচ্ছে, প্রসেস হচ্ছে এই মেমোরির মধ্যেই, এরিয়ার মধ্যেই প্রসেস হচ্ছে, প্রসেস হয়ে রেজাল্টটা এর মধ্যেই জমা থাকবে। আর সেই রেজাল্টটা কি দ্বারা প্রকাশ করব আমরা? ওই যে এ এরিয়া, এরিয়া দ্বারা প্রকাশ করব। তার মানে এরিয়া নামে মেমোরির মধ্যে, ঠিক আছে, এইটা আমাদের রেজাল্টটা এর মধ্যে থেকে গেল, এরিয়া নামে মেমোরির মধ্যে রেজাল্টটা থেকে গেল। ঠিক আছে, তুমি যখন রেজাল্টটা পাবলিশ করতে চাও তখন বলতে হবে এরিয়া থেকে এনে প্রিন্ট করো। ঠিক আছে, তাহলেই জিনিসটা পাবলিশ হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। তাহলে আমরা একটু ব্যাকে চলে যাই। তো ব্যাকে কোথায় যাব? এখানে, হ্যাঁ একটু মুছে দিই। আচ্ছা, এখানে চলে যাই। তো এইখানে দেখো, এখানে আমি, এইখান থেকে আমরা বুঝতেছিলাম যে এইখানে এই যে ইন্টিজার আর লিখছি, তার মানে এটা হচ্ছে ওই ছোট্ট বক্সটা যার মধ্যে আর এর মান তুমি রাখতে পারতা। হ্যাঁ, এটা হচ্ছে ছোট একটা বক্স যার মধ্যে আর এর মান তুমি ইচ্ছা মতো নিতে পারো। ঠিক আছে, এটা একটা মেমোরি, মনে করো আর এর মধ্যে 2 নিছো। আর পাই, পাই তো আগে ডিফাইন করে রাখছে যে ডিফাইন পাই ইকুয়াল টু 3.1416। তার মানে পাই হচ্ছে এমন একটা বক্স যার মধ্যে পয়েন্ট যুক্ত সংখ্যায় আছে, পয়েন্ট যুক্ত এই সংখ্যায় আছে 3.141616। আচ্ছা, এটা হচ্ছে পাই, এটা ধ্রুবক হিসেবে তুমি পরে আর চেঞ্জ করতে পারবা না, এই জন্য এটা ধ্রুবক ডিফাইন করে রাখছো। তো ডিফাইন পাই, মানে পাই নামে এমন একটা মেমোরি নিছো যেটার মধ্যে 3.1416 ডিফাইন করে রাখছো, মানে অনির মানে একদম নির্দিষ্ট করে রাখছো। আচ্ছা, এরপরে আরেকটা ভেরিয়েবল নিছো না, ফ্লোট এরিয়া। ফ্লোট এরিয়া মানে এটা একটা চলক, ফ্লোট টাইপের চলক, ঠিক আছে, যার জায়গা একটু বেশি। ঠিক আছে, আর এর নাম হচ্ছে তুমি দিছো কি, এরিয়া। তার মানে এটা হচ্ছে এরিয়া। ওকে, এরিয়া। তো এরিয়া নামে একটা মেমোরি আছে। আচ্ছা, এখন তুমি এখানে কি করছো, এখানে তুমি লিখছো, তাহলে এইটা, এটাও একটা চলক, এটাও একটা চলক, মানে দুইটাই ভেরিয়েবল। এটা ইন্টিজার টাইপের তাই ছোট, আর এটা ফ্লোট টাইপের তাই বড়, মানে এর মধ্যে পয়েন্ট যুক্ত জিনিস আছে, সংখ্যা আছে। আচ্ছা, তো তুমি এখানে দুইটা ফাংশন ইউজ করছো। ফাংশন কি? প্রিন্ট এফ। প্রিন্ট ফাংশনের মধ্যে কি লিখছো? ইন্টার দ্য রেডিয়াস। মানে বাইরে থেকে তুমি বলেছো যে বাইরে থেকে একটা রেডিয়াস এন্টার করো, এই জিনিসটা জাস্ট তুমি আউটপুট দেখাইছো। হ্যাঁ, এর মধ্যে জাস্ট কিছু একটা লেখা উঠবে আর কি, এই জন্য তুমি প্রিন্ট করছো। তারপরে এই যে এই লেখা ওঠার পরে ইউজার কোন একটা সংখ্যা তো দিবে, মানে 2 বা 3 বা 4 আর এর মধ্যে দিবে।
ঠিক আছে? তো সেটার জন্য আমাদের স্ক্যান ফাংশন ইউজ করতে হবে। এই ফাংশনগুলো সব এসটিডি এর মধ্যে আছে, এর মধ্য থেকে নেওয়া হয়ে গেছে এই ফাংশনগুলো। আচ্ছা, তো এই ফাংশনের নাম দিলাম, এই ফাংশনটা কাজ করবে পার্সেন্টেজ ডি, মানে এখানে আমি বুঝাই দিচ্ছি যে তুমি ইন্টিজার টাইপের ডেটাই স্ক্যান করবা, মানে বাইরে থেকে ইনপুট নিবা ইন্টিজার টাইপের ডেটা, কারণ আমরা তো আমাদের উদ্দেশ্য আর এর মধ্যে রাখা মানটা নিয়ে, তো আর তো ইন্টিজার টাইপের, তাহলে ইন্টিজার টাইপের ডেটাই আমাদেরকে স্ক্যান করে আর এর মধ্যে পাঠাইতে হবে, তাই না? এই জন্য এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হয়, অর্থাৎ ইন্টিজার নাম্বারের জন্য পার্সেন্টেজ ডি ছিল, তো পার্সেন্টেজ ডি ইউজ করলাম, তার মানে আমি বুঝাই দিলাম যে ইন্টিজার টাইপের ডেটা একটা নিয়ে আসো। তারপরে কমার পরে অ্যান্ড আর এর মাধ্যমে আমি বুঝালাম যে এইটা বাইরে থেকে তো তুমি নিয়ে আসতেছো, নিয়ে আর এর মধ্যে পাঠায় দাও, এই লোকেশনের মধ্যে পাঠায় দাও, তার মানে অ্যাড্রেস আর দিয়ে দিয়েছি, তার মানে আর এর মধ্যে সে নিয়ে পাঠাই দিবে। ওকে, এরপরে আমি কি লিখছি, একটা ইকুয়েশন লিখছি, এই ইকুয়েশন কি লিখছি, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কয়ার। তো এটা কি করলাম, আমি বললাম যে এরিয়া নামে যে ভেরিয়েবল বা মেমোরি আছে তার মধ্যে তুমি পাইকে কল করো, পাই মানে এই যে পাই, ওই পাইকে কল করো আর আর কে দুইবার কল করো। হ্যাঁ, তার মানে এখানে কার কার মান যাবে, পায়ের মান আর এর মান দুইবার, ঠিক আছে? তো এই দুইটা মান এখানে চলে যাবে, গিয়ে ক্যালকুলেশন হবে, ক্যালকুলেশন হয়ে কিন্তু এরিয়ার মধ্যে রেজাল্টটা থাকবে। তো রেজাল্টটা এরিয়ার মধ্যেই থাকলো, পরে আবার প্রিন্ট করে দিলাম আমরা, প্রিন্ট ফাংশন ইউজ করে দ্য রেজাল্ট, এতটুকু তোমার ইচ্ছা, এতটুকু তুমি লিখতেও পারো নাও পারো, মানে ব্র্যাকেটের মধ্যে তোমার ইচ্ছা, এই যে কোটেশনের মধ্যে তুমি যা ইচ্ছা তাই লিখতে পারো, লিখে ইকুয়াল দিয়ে যে পার্সেন্টেজ এফ লিখেছি না, কারণ এই এরিয়া তো ফ্লট টাইপের ভেরিয়েবল, ফ্লট টাইপ মানে পয়েন্ট যুক্ত, তো তাদের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ, তো পার্সেন্টেজ এফ দিয়েছি, মানে ফ্লট টাইপের ভেরিয়েবলের মান আমি প্রিন্ট করতে চাচ্ছি। তারপরে কমার বাইরে কোন কোন মানটা তুমি প্রিন্ট করতে চাচ্ছ, এই এরিয়া মেমোরিতে যতটুকু আছে, এরিয়া নামক মেমোরিতে যতটুকু আছে তার মানই প্রিন্ট করতে চাচ্ছি, তো তার মানটা প্রিন্ট করে দিলাম। আর এখানে পয়েন্ট টু কেন ইউজ করা হয়েছে, যাতে পয়েন্টের পরে সাধারণত সাধারণত এই পার্সেন্টেজ এফ লিখলে পয়েন্টের পরে 6 ঘর পর্যন্ত প্রিন্ট হয়, কিন্তু পয়েন্ট টু এফ কেন লিখেছি, পয়েন্ট টু এফ লেখার কারণে এখানে পয়েন্টের পরে মাত্র 2 ঘর প্রিন্ট হবে। হ্যাঁ, মনে করো এর রেজাল্টটা আসছে 4.145678, ঠিক আছে? তো অত কিছু প্রিন্ট হবে না, 4.56 এতটুকু প্রিন্ট হবে। ওকে, মানে পয়েন্টের পরে 2 ঘর প্রিন্ট হবে, পয়েন্টের পর তুমি যত ঘর প্রিন্ট করতে চাও এই এফ এর আগে পয়েন্ট তত লিখতে হবে। ওকে, এই হচ্ছে এই প্রোগ্রামটার যাবতীয় ডিটেলস ছিল। ওকে, তো আমরা এতক্ষণ দেখলাম ভেরিয়েবল কিভাবে কাজ করে, হ্যাঁ, আর ভেরিয়েবল মানে কি এগুলো দেখলাম। আশা করি ভেরিয়েবল নিয়ে আর তোমাদের তেমন কোনো কনফিউশন নাই। ওকে, এখন আমাদেরকে চলে যেতে হবে ভেরিয়েবলস গুলা কত প্রকার, তো কত টাইপের ডিপেন্ডিং অন ডেটা, ডেটার উপর নির্ভর করে ভেরিয়েবল 3 টাইপের, ওই যে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল সিএইচ, এআর, সিএইচ, ইন্টিজার টাইপের ভেরিয়েবল ওই যে আইএনটি দিয়ে যেগুলো লেখা হয় এ, এই তো ভেরিয়েবল। ভেরিয়েবল মানে ওই মেমোরি লোকেশনের নাম, একটার নাম দিয়েছি আমরা সিএইচ, ইন্টিজারের নাম দিলাম এ, এই আবার এন ইউ এম নামে আরেকটা ভেরিয়েবল দেখতেছি, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে ভেরিয়েবল। তাহলে ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল, ফ্লোটিং পয়েন্ট মানে ফ্লট এ বি যা লিখি এগুলো ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল, বা ডাবল এ, এগুলো ফ্লোটিং পয়েন্ট ভেরিয়েবল। ওকে, মানে এর মধ্যে সব পয়েন্ট যুক্ত সংখ্যা থাকতে পারে। ওকে, ডিপেন্ডিং অন ডিক্লারেশন ভেরিয়েবল আর টু টাইপস। ডিক্লারেশনের উপর ভিত্তি করে ভেরিয়েবল 2 প্রকার, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। এখন তোমাদেরকে আমি বুঝাই গ্লোবাল ভেরিয়েবল কি জিনিস, ঠিক আছে? গ্লোবাল ভেরিয়েবল কি জিনিস, কোন ভেরিয়েবল, যেমন তোমরা জাস্ট অত কিছু দিকে তাকানোর দরকার নাই, এদিকে তাকাও, কোন একটা ভেরিয়েবল, এই যে মেইন ফাংশন আছে না, মেইন ফাংশনের উপরে যদি তুমি ডিফাইন করো এটাকে বলা হয় গ্লোবাল ভেরিয়েবল। আর এই ভেরিয়েবলটা তুমি এই মেইন ফাংশনে তো ইউজ করতে পারবাই, এর নিচে যদি কোনো ফাংশন তুমি পরে ডেভেলপ করো
সেখানেও তুমি ইউজ করতে পারবা, এই জন্য এটা গ্লোবাল ভেরিয়েবল। ওকে, আর লোকাল ভেরিয়েবল হচ্ছে শুধু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করা হয়, এইটা এইটা এগুলো হচ্ছে লোকাল ভেরিয়েবল। তো আমরা নিশ্চয়ই এই জিনিসটা বুঝতে পেরেছি গ্লোবাল আর লোকাল ভেরিয়েবল কি। আচ্ছা, আমরা নেক্সটে চলে যাই। আচ্ছা, এরপরে লিগ্যাল ওয়ে, টু ডিক্লেয়ার এ মানে ডিক্লেয়ার ভেরিয়েবলস। ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয় দেখো। ভেরিয়েবল ডিক্লেয়ার করার প্রথম নিয়ম হচ্ছে, তুমি যে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইলে অবশ্যই তোমাকে আগে ডেটা টাইপটা লিখতে হবে আইএনটি, যেমন ইন্টিজার টাইপ হলে আইএনটি লিখবা। ডেটা টাইপটা লিখে একটু স্পেস দিয়ে তারপরে তুমি ইংলিশ কোনো লেটার দিয়ে লেখা শুরু করবা। হ্যাঁ, কোনো ইংলিশ লেটার দিয়ে লেখাটা শুরু করবা। তো যেমন আমি আইএনটি লিখছি, এখানে দেখা যাচ্ছে নাম্বার দিয়ে শুরু করছি, তো এটা রং, এটা হবে না। কোনো ইংলিশ লেটার আগে দিতেই হবে, তারপরে তুমি নাম্বার লেখো, সমস্যা নাই। হ্যাঁ, আবার নাম্বার লিখবা, কোনো নাম্বারের মাঝে আবার গ্যাপ দেওয়া যাবে না। ওকে, পাশাপাশি লিখতে হবে। ওকে, তো আমি বুঝলাম যে আগে ইংলিশ লেটার লিখতে হয়, ভেরিয়েবল লিখতে হলে আগে ইংলিশ লেটার লিখতে হয় ডেটা টাইপের পরে একটু স্পেস রেখে। তারপরে মনে করে এই যে ভেরিয়েবল লিখছো, কিন্তু এখানে কি দিছো, কোটেশন দিছো। কোটেশন দেওয়া যাবে না, কোনো সাইন ইউজ করা যাবে না ভেরিয়েবলের মধ্যে, শুধুমাত্র দুইটা সাইন ছাড়া। তো সেই দুইটা সাইন আমি বলতেছি। তাহলে ওখানে কোনো কোটেশন মার্কটা ইউজ করা যাবে না, জাস্ট এইভাবে। এখানে আবার দেখো, তুমি এখানে হাইপেন ইউজ করছো, হাইপেন ইউজ করা যাবে না। ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র দুইটা চিহ্ন ইউজ করা যাবে, সেটা হচ্ছে একটা আন্ডার স্কোর, দেখো এখানে আমি লিখেছি একটা আন্ডার স্কোর আর একটা হচ্ছে ডলার সাইন। ভেরিয়েবলের মধ্যে শুধুমাত্র দুইটা সাইন ইউজ করা যাবে, আন্ডার স্কোর আর ডলার সাইন। তো এই যে আন্ডার স্কোর দিয়ে তুমি লিখতে পারো, হ্যাঁ, এটা ঠিক আছে, আন্ডার স্কোর দিয়ে তুমি লিখতে পারো। ওকে, আর এটা কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই এখানে যে বলছি যে ক্যাপিটাল রোল, অর্থাৎ ক্যাপিটাল আর দিয়ে রোল লিখছি, এটা যা প্রকাশ করবে স্মল আর দিয়ে রোল লিখলে সেটা একই জিনিস প্রকাশ করবে না, টোটালি আলাদা। অর্থাৎ এটা একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং সি। ওকে, আচ্ছা, এরপরে আরো জিনিস, ইন্টিজার মেইন। তুমি ইন্টিজারের পরে মেইন লিখছো, কিন্তু তোমার নিশ্চয়ই মনে আছে একটু আগে আমরা দেখলাম মেইন একটা ফাংশনের নাম বলেছি, মেইন তারপরে সেকেন্ড ব্র্যাকেট ছিল। ওকে, তুমি প্রোগ্রামিং সিতে এই মেন হচ্ছে একটা কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড। প্রোগ্রামিং সিতে যত সকল কিওয়ার্ড বা রিজার্ভ ওয়ার্ড আছে, কোনোটাই তুমি ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করতে পারবা না। তো প্রোগ্রামিং সিতে 32টা এবং সি প্লাস প্লাসে আরো 30টা, টোটাল 62টা কিওয়ার্ড আছে। 62টা কিওয়ার্ডের কোনোটাই তুমি এখানে ভেরিয়েবল হিসাবে ডিক্লেয়ার করতে পারবা না। আর সব কিওয়ার্ড কিন্তু স্মল লেটার দিয়েই লেখা হয়। ওকে, তো যেমন এখানে এই আইএনটি নিজেও কিন্তু একটা কিওয়ার্ড, তো সেটাও ইউজ করা যাবে না ভেরিয়েবল হিসাবে। তো আইএনটি আগে এটা ডেটা টাইপ হিসাবে লিখছি, তারপর স্পেস দিয়ে তুমি এখানে মেইন লিখতে পারবা না, কারণ এটা একটা কিওয়ার্ড। তুমি ক্যাপিটাল এম দিয়ে লিখতে পারো, কারণ এটা কিওয়ার্ড না, কিওয়ার্ড গুলো সব স্মল লেটারের যে, ঠিক আছে। তো ক্যাপিটাল মেন লিখতে পারো, কিন্তু স্মল মেন লিখতে পারবা না। ওকে, আবার এখানে দেখতে পাচ্ছ যে গ্যাপ দিয়ে তারপরে একটা লেটার দিছি, গ্যাপ দিয়ে তারপরে ওয়ান লেখা হয়েছে, কোনো গ্যাপ ইউজ করা যাবে না। হ্যাঁ, ভেরিয়েবল লেখা শুরুর পরে কোনো গ্যাপ ইউজ করা যাবে না, পাশাপাশি লিখতে হবে। এইভাবেই আমরা ভেরিয়েবল গুলা কারেক্ট ফরম্যাটে লিখবো। ঠিক আছে, এটা হচ্ছে এই বৈধতা। ঠিক আছে, এইভাবে লিখতে হবে ভেরিয়েবল গুলা। এটা একটা স্ট্রাকচারাল ল্যাঙ্গুয়েজ, এই স্ট্রাকচারটা তৈরি করে রাখা হয়েছে, ইঞ্জিনিয়াররা এটা তৈরি করে রেখে দিয়েছিল। ঠিক আছে, এইভাবেই তারা ডিফাইন করে রাখছে যে এইভাবেই লিখতে হবে, অন্যভাবে লিখলে কাজ হবে না। ওকে, আচ্ছা, তো আমরা ভেরিয়েবল পর্যন্ত শিখলাম। হ্যাঁ, তো
তো এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট ছিল, আশা করি তোমরা বুঝতে পারছো। ওকে, কারোর কোনো কোশ্চেন আছে ভেরিয়েবল পর্যন্ত? ভেরিয়েবল পর্যন্ত কোনো কোশ্চেন আছে তোমাদের? মেহেদি, ভেরিয়েবল পর্যন্ত কোনো কোশ্চেন আছে? হ্যালো, মেহেদি শুনতে পাচ্ছ? হ্যালো মেহেদি, হ্যালো।